কল্পনা করা যাক একটা অদ্ভুত দৃশ্য, মানে একটা বেশ বড়সড় বাড়ির ভেতরের একটা স্টাডি রুম। বেশ শান্ত একটা পরিবেশ। ঠিক, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে একদম শক্ত করে বন্ধ, আর সেই রুদ্ধদ্বার কক্ষের ঠিক মাঝখানে একটা আর্ম চেয়ারে বসে আছেন একজন অত্যন্ত ধনী মানুষ। কিন্তু তিনি জীবিত নেই। একদমই তাই। তার ঘাড়ে বিধে আছে একটা আম, একটা অদ্ভুত নকশার ছোরা। পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল, তারা দেখল ঘরের জানালাটি খোলা। আর জানালার ঠিক বাইরের কাদামাটিতে রাবারে স্টার্টযুক্ত জুতোর স্পষ্ট ছাপ। হ্যাঁ, তো সাধারণ পুলিশের চোখে এটা কিন্তু খুব সহজ একটা সমীকরণ, মানে খুনি জানালা দিয়ে ঢুকেছে, খুন করেছে, আর ওই একই পথ দিয়ে পালিয়েছে, ব্যাস, মামলা এখানেই শেষ, তাই না? সাধারণ পুলিশ তো তেমনই ভাববে। কিন্তু আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক ধ্রুপদী রহস্যের জট খুলব যেখানে এই সাধারণ সমীকরণগুলো একেবারেই কাজ করে না। কারণ এই ঘটনার তদন্তের ভার যার হাতে পড়ছে, তিনি কোনো সাধারণ পুলিশ কর্মকর্তা নন। তিনি হলেন মংসিয়া হারকিউল পোয়ারো। বা এক ধরনের লাউ চাষ করতে ব্যস্ত। তো আজকের এই বিশ্লেষণে আমরা এই ঘটনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি সূত্র, মানুষের মনস্তত্ত্ব আর অপরাধের অন্ধকার জগৎ নিয়ে কাটাছেঁড়া করব। আর এই কিংস অ্যাবেট গ্রামের গুজব ছড়ানোর যে নেটওয়ার্ক, সেটা আধুনিককালের কোনো গোয়েন্দা সংস্থার চেয়ে কোনো অংশে কম নয়। মানে গল্পের শুরুতেই আমরা পরিচয় পাই ডক্টর শেপার্ড আর তার বোন ক্যারোলিনের সাথে। ও, ক্যারোলিন, সে তো এক অদ্ভুত চরিত্র। আমি তো ক্যারোলিনকে রাডিয়ার্ড কিপলিংয়ের গল্পের সেই মঙ্গুস বা বেজির সাথে তুলনা করব। বেজি মানে ওই প্রাণীটার মতো? হ্যাঁ, বেজির মূল মন্ত্র যেমন থাকে না, যে যাও এবং খোঁজে বের করো, ক্যারোলিনের স্বভাবও ঠিক তেমনই। সে নিজের বসার ঘরে বসেই সারা গ্রামের কোথায় কি ঘটছে, কে কার সাথে কথা বলছে, সব খবর নিখুঁতভাবে পেয়ে যায়। মানে গ্রামের একটা জীবন্ত সিসিটিভি ক্যামেরা বলা যায়। ঠিক তাই। আর এই ক্যারোলিনই প্রথম সন্দেহ করে যে মিসেস ফ্যারার্সের হঠাৎ মৃত্যুটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। মিসেস ফ্যারার্স ভেরোনাল নামক ঘুমের ওষুধের অতিরিক্ত মাত্রায় মারা যান। এবং মিসেস ফেরার্সের এই মৃত্যুই মূলত এই পুরো কাহিনীর ভিত নাড়িয়ে দেয়, কারণ তার মৃত্যু কোনো নিছক দুর্ঘটনা ছিল না। তাহলে সেটা কি ছিল? এটা ছিল একটা দীর্ঘস্থায়ী মানসিক নিপীড়নের চূড়ান্ত পরিণতি। রজার অ্যাক্রয়েড, যিনি কিনা মিসেস ফেরার্সের বেশ ঘনিষ্ঠ ছিলেন, তিনি ডক্টর শেপার্ডকে একটা ভয়ঙ্কর সত্য জানান। আচ্ছা, কি সেই সত্য? মিসেস ফেরার্স নিজে অ্যাক্রয়েডের কাছে স্বীকার করেছিলেন যে তিনি তার স্বামী অ্যাশলে ফেরার্সকে বিষ খাইয়ে হত্যা করেছিলেন। স্বামী অত্যন্ত অত্যাচারী ছিলেন, তাই মুক্তি পেতেই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, এই অপরাধের কথা কেউ একজন জেনে ফেলেছিল, তাই তো? একদম। আর সেই অজ্ঞাত ব্যক্তি মিসেস ফেরার্সকে ক্রমাগত ব্ল্যাকমেইল করছিল। দাঁড়ান, বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই ব্ল্যাকমেল বিষয়টা তো আসলে একটা প্রেসার কুকারের মতো কাজ করে, তাই না? প্রেশার কুকার? দারুণ একটা উপমা। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, প্রেসার কুকারের ভেতরে যেমন কোনো একটা জিনিসকে আটকে রেখে নিচ থেকে ক্রমাগত তাপ দেওয়া হয়, আর ভেতরে চাপ বাড়তে বাড়তে একসময় সেটা বিস্ফোরণের পর্যায়ে চলে যায়, মিসেস ফেরার্সের মনের অবস্থাও ঠিক তেমনই হয়েছিল। বিষয়টা খুব লজিক্যাল। একদিকে নিজের স্বামীকে খুন করার অপরাধবোধ, আর অন্যদিকে ব্ল্যাকমেলারের ক্রমাগত টাকার দাবি, সাথে আছে সামাজিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার ভয়। এই দ্বিমুখী চাপই তাকে শেষ করে দিচ্ছিল। হ্যাঁ, আর এই চাপই তো শেষ পর্যন্ত এই প্রেসার কুকারের বিস্ফোরণ ঘটিয়েছে, মানে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। তিনি তো চাইলে পুলিশের কাছে যেতে পারতেন, তা না করে তিনি আত্মহত্যা কেন করলেন? এখানেই আসলে অপরাধীর মনস্তত্ত্বের সবচেয়ে জটিল দিকটা প্রকাশ পায়। মানে মিসেস ফ্যারার্স জানতেন পুলিশের কাছে যাওয়ার অর্থ হল নিজের হাতে নিজের ফাঁসির দড়ি পরানো। ও, বুঝতে পেরেছি। ব্ল্যাকমেলারের বিরুদ্ধে অভিযোগ করতে গেলেই তার নিজের করা স্বামী হত্যার কথা সামনে চলে আসত। ঠিক। লোকলজ্জা আর আইনি শাস্তির ভয় তাকে আষ্টে পৃষ্ঠে বেভৃ ফেলেছিল। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, তিনি কিন্তু নীরবে পৃথিবী থেকে বিদায় নেননি। তিনি তো একটা চিঠি রেখে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, মারা যাওয়ার আগে তিনি রজার অ্যাক্রয়েডকে একটা নীল খামে একটা চিঠি দিয়ে যান। আর ওই চিঠিতে সে ব্ল্যাকমেইলারের নাম লেখা ছিল। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর হলেও সত্যটা সামনে আসুক এবং ওই ব্ল্যাকমেইলার শাস্তি পাক। আর এই নীল খামের চিঠিটাই
রজার অ্যাক্রয়েডের জন্য যেন এক মৃত্যু পরোয়ানায় পরিণত হল। মানে অ্যাক্রয়েড চিঠিটা পুরোটা পড়তে শুরু করার আগেই খুন হয়ে যান। ব্ল্যাকমেইলার হয়তো বুঝতে পেরেছিল যে তার নাম ফাঁস হতে চলেছে। আর তাই সে নিজেকে বাঁচানোর জন্য আরেকটা খুনের পথ বেছে নেয়। একটা অপরাধ কিভাবে আরেকটা অপরাধের জন্ম দেয় তার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। ঠিক তাই। আর অ্যাক্রয়েডের খুনের রাতের ঘটনা প্রবাহটাও অত্যন্ত সুপরিকল্পিত এবং নাটকীয়। ওই যে ডক্টর শেফার্ডের কাছে একটা ফোন আসে। হ্যাঁ, রাত 10:15টার দিকে ফোনের ওপাশ থেকে কেউ একজন জানায় যে রজার অ্যাক্রয়েড খুন হয়েছেন। এই খবর পেয়ে শেপার্ড তড়িঘড়ি করে ফার্নলি পার্কে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন স্টাডি রুমের দরজা ভেতর থেকে বন্ধ। তারপর অ্যাক্রয়েডের পরিচারক পার্কারের সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সেই ভয়াবহ দৃশ্যটি তাদের চোখে পড়ে। হ্যাঁ, সেই দৃশ্য যা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করেছিলাম। অ্যাক্রয়েড মৃত অবস্থায় পড়ে আছেন, তার ঘাড়ে ওই অদ্ভুত ডিজাইনের টিউনিশিয়ান ছোড়া গাঁথা। কিন্তু আমার প্রশ্ন হল, বাহ্যিক প্রমাণগুলো এত সহজ কেন? মানে জানালার বাইরের কাদায় রাবারের স্টার্টযুক্ত জুতোর ছাপ পাওয়া যায়, আর ওই জুতোর ছাপ অ্যাক্রয়েডের পালিত পুত্র রাল্ফ প্যাটেনের জুতোর সাথে মিলে যায়। আর ঘটনাচক্রে রাল্ফ সে রাতেই নিখোঁজ হয়ে যায়। সেটাই তো। সাধারণ যুক্তিতে তো মনে হয় রাল্ফই খুনি, তাই না? পুলিশ ইন্সপেক্টর ডেভিস আর র্যাগল্যান ঠিক এই সাধারণ যুক্তিটিকেই আঁকড়ে ধরেছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে রাল্ফ জানালা দিয়ে ঢুকেছে, খুন করেছে আর পালিয়েছে। কিন্তু যদি আমরা এই বাহ্যিক প্রমাণগুলোকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে অনেকগুলো ফাঁক চোখে পড়বে। প্রথমত, ওই টিউনিশিয়ান ছোড়াটা মেজর ব্লান্ট অ্যাক্রয়েডকে উপহার দিয়েছিলেন এবং সেটা ড্রয়িং রুমের সিলভার টেবিলে রাখা থাকত। তার মানে খুনি বাড়ির ভেতরেরই কোনো অস্ত্র ব্যবহার করেছে? ঠিক। খুনি যদি বাইরে থেকেই আসবে, তবে সে নিজের সাথে কোনো অস্ত্র নিয়ে আসলো না কেন? বাড়ির ভেতরের একটা অস্ত্র ব্যবহার করার মানে হল খুনি হয়তো এই বাড়ির লেআউট সম্পর্কে খুব ভালোভাবেই জানত। একদম ঠিক। আর এর চেয়েও বড় খটকা লাগে ওই দরজার বিষয়টা নিয়ে। খুনি যদি খুন করার পর জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়, তবে স্টাডি রুমের দরজা ভেতর থেকে লক করা ছিল কেন? বাইরে থেকে তো আর ভেতরের দরজা লক করা যায় না। যায় না তো। এটা তো পুরোপুরি জাদুকরদের লকড রুম ম্যাজিক ট্রিকের মতো মনে হচ্ছে। মানে জাদুকররা যেমন স্টেজে বড় কোনো চমক দেখানোর আগে দর্শকদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়, এখানেও কি তেমন কিছু ঘটেছে? একটা দারুণ পয়েন্ট তুলেছেন। খুনি কি আসলেই জানালা দিয়ে পালিয়েছে, নাকি এটা তদন্তকারীদের মনোযোগ ঘোরানোর কোনো নিখুঁত কৌশল? এই প্রশ্নটাই হারকিউল পোয়ারোকে ভাবিয়ে তুলেছিল। যখন অ্যাক্রয়েডের ভাইজি ফ্লোরা পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়ে পোয়ারোকে এই ঘটনার দায়িত্ব দেন, তখন পোয়ারো ঠিক এই জায়গাগুলোতেই আঘাত করেন। কারণ প্রমাণগুলো বড্ড বেশি নিখুঁত ছিল। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে যখন কোনো প্রমাণ খুব বেশি নিখুঁত মনে হয়, যেমন জানালার বাইরের ওই স্পষ্ট জুতোর ছাপ, তখন তা নিয়ে সন্দেহ করা যথেষ্ট অবকাশ থাকে। রাবার স্টার্টওয়ালা জুতো তো যে কেউ পরতে পারে। ঠিক বলেছেন। আর টিউনিশিয়ান ছোড়াটিও এমন জায়গায় রাখা ছিল যেখান থেকে বাড়ির যে কেউ সেটা নিতে পারে। এখানেই বিষয়টা আসলেই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। পুলিশ ইন্সপেক্টর র্যাগল্যান আর পোয়ারোর কাজের পদ্ধতিটা দেখলে অবাক হতে হয়। পুলিশ আসলে বৃহত্তর চিত্রটা দেখতে পাচ্ছিল না। পুলিশ যেন একটা বইয়ের শুধু মলাট দেখছে। তারা বড় বড় অক্ষরে লেখা শিরোনামগুলো পড়ছে, জুতোর ছাপ, নিখোঁজ র্যালফ, দরজা বন্ধ। আর অন্যদিকে পোয়ারো যেন বইয়ের ভেতরের প্রতিটি বাক্য, এমনকি প্রতিটি কমার ভুল খুঁজছেন। মানে পোয়ারো এমন কিছু বিষয় লক্ষ্য করেন যা পুলিশ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল অথবা পাত্তাই দেয়নি। পোয়ারোর লিটল গ্রে সেলস বা মস্তিষ্কের ধূসর কোষ ব্যবহারের দর্শনটি এখানেই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। তিনি শুধু প্রমাণ দেখেন না, তিনি দেখেন প্রমাণের অনুপস্থিতি বা অসঙ্গতি। যেমন ধরুন, উদাহরণস্বরূপ তিনি লক্ষ্য করেন যে স্টাডি রুমের ফায়ার প্লেসের আগুন প্রায় নিভে আসছিল। কিন্তু একটা নিভে যাওয়া আগুন দিয়ে খুনের কি প্রমাণ হতে পারে? মানে আগুন তো এমনিতেই নিভে যায় একটা সময় পর। কারণটা হল তাপমাত্রার যুক্তি। ফায়ার প্লেসের আগুন নিভে আসার অর্থ হল ঘরটা বেশ ঠান্ডা ছিল। আচ্ছা, যদি ঘরটা ঠান্ডাই থাকে, তবে রাত 10:30টার সময় কেউ একজন জানালা খুলে দেবে কেন? ঠান্ডা ঘরে কেউ কি খামোখা জানালা খোলে? আরে হ্যাঁ তো। এর মানে হল জানালাটি বাতাস খাওয়ার জন্য খোলা হয়নি।
জানালাটি খোলা হয়েছিল অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে, যা পুলিশের চোখে স্বাভাবিক মনে হলেও পোয়ারোর কাছে তা ছিল একটা স্পষ্ট অসঙ্গতি। অবিশ্বাস্য! এরকম নিখুঁত যুক্তি সত্যিই ভাবিয়ে তোলে। আর শুধু তাই নয়, পোয়ারো কিন্তু লক্ষ্য করেছিলেন যে ঘরের ভেতরে রাখা একটা বড় গ্র্যান্ডফাদার চেয়ার তার স্বাভাবিক জায়গা থেকে সরিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, এমনভাবে রাখা হয়েছিল যাতে তার দরজা থেকে ঘরের একটা অংশের দৃষ্টি আড়াল করে। আর মজার বিষয় হলো, আবার পরে কেউ একজন সেটা ঠিক আগের জায়গায় রেখে দেয়। আমার প্রশ্ন হলো, একটা সামান্য চেয়ার সরানো নিয়ে এত মাথা ঘামানোর আছে? ঘরে তো ধস্তাধস্তি হতে পারে, তখন তো চেয়ার সরতেই পারে। এখানেই খুনের পেছনের মনস্তত্ত্ব লুকিয়ে আছে। চেয়ারটা ধস্তাধস্তির কারণে সরেনি, ওটা ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল। কিন্তু কেন? পোয়ারো বুঝতে পেরেছিলেন যে খুনি বা ঘরের ভেতরে থাকা অন্য কেউ চায়নি যে দরজা ভাঙার পর বাইরে থেকে আসা মানুষগুলোর দৃষ্টি সরাসরি ঘরের কোনো নির্দিষ্ট দিকে পড়ুক। তার মানে কিছু একটা আড়াল করার জন্যই চেয়ারটা ওই নির্দিষ্ট কোণে রাখা হয়েছিল। একদম। আর পরিস্থিতি শান্ত হওয়ার পর কেউ একজন নিঃশব্দে সেটা আবার আগের জায়গায় ফিরিয়ে রাখে। এই কাজটা যে করেছে সে অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। আর ঠান্ডা মাথার কথা যখন আসলই, তখন পোয়ারোর ওই হাঁসের পালকের কলম আর ক্যামব্রিক কাপড় খুঁজে পাওয়ার বিষয়টা তো বলতেই হয়। সামার হাউসের সেই ঘটনা। হ্যাঁ, গ্রীষ্মের ঘরের বা সামার হাউসের মেঝেতে তিনি এক টুকরো শক্ত সাদা ক্যামব্রিক কাপড় আর একটা হাঁসের পালকের কলম বা গুজ কুইল খুঁজে পান। একটা ভাবুন, একটা খুনের তদন্ত চলছে, চারপাশে রক্তের দাগ আর জুতোর ছাপ, আর সেখানে একজন গোয়েন্দা মাটি থেকে হাঁসের পালক কুড়াচ্ছেন। সাধারণ মানুষ তো ভাববে গোয়েন্দা পাগল হয়ে গেছেন। সাধারণ চোখে এগুলো অর্থহীন আবর্জনা মনে হতে পারে, কিন্তু পোয়ারো জানেন ক্রাইম সিনে পাওয়া প্রতিটি অপ্রত্যাশিত বস্তুরই একটা গল্প থাকে। এই ছোট ছোট বিষয়গুলোই তদন্তের আসল মোড় ঘুরিয়ে দেয়। তা তো বটেই। তবে পোয়ারো সবচেয়ে বড় যে মনস্তাত্ত্বিক ধাক্কাটা দেন তা হল ছোড়ার হাতলের আঙুলের ছাপ নিয়ে। ওই অংশটা। পুলিশ যখন নিশ্চিত যে ছোড়ার হাতলে পাওয়া ছাপটি খুনির, তখন পোয়ারো একটা দারুণ প্রশ্ন তোলেন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে ওই ছাপটি আসলে মৃত রজার অ্যাক্রয়েডের নিজেরই হতে পারে। দাঁড়ান, মানে আপনি বলতে চাইছেন খুনি প্রথমে গ্লাভস পরে অ্যাক্রয়েডকে খুন করে আর তারপর মৃত অ্যাক্রয়েডের হাত টেনে এনে ছোড়ার হাতলে চেপে ধরে আঙুলের ছাপ তৈরি করে? এটা তো রীতিমতো শিউরে ওঠার মতো একটা ব্যাপার। ঠিক তাই। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এর চেয়ে নিখুঁত আর ভয়ঙ্কর কৌশল আর কি হতে পারে? মানে খুনি যদি নিজের আঙুলের ছাপ না রেখে মৃত ব্যক্তির আঙুলের ছাপ রেখে যায়, তবে পুলিশ কখনোই খুনির পরিচয় আঙুলের ছাপ দিয়ে বের করতে পারবে না। উল্টো পুলিশ ভাববে যে খুনি অত্যন্ত বোকা, তাই নিজের ছাপ রেখে গেছে। এই ধারণাটা প্রমাণ করে যে খুনি শুধু একজন সাধারণ অপরাধী নয়, সে একজন সুনিপুণ পরিকল্পনাকারী, যে তদন্তের প্রতিটি ধাপ আগে থেকেই ছকে রেখেছিল। আর এই সুনিপুণ পরিকল্পনার জাল কাটার জন্যই পোয়ারো একটা অত্যন্ত নাটকীয় পদ্ধতি বেছে নেন। তিনি ওই বাড়ির সবাইকে, মানে সন্দেহভাজন প্রত্যেককে, ডাইনিং টেবিলে ডাকেন। ওই দৃশ্যটা দারুণ। হ্যাঁ, আর সবার সামনে সরাসরি ঘোষণা করেন যে তাদের প্রত্যেকেই কোনো না কোনো সত্য গোপন করছে। এই ডাইনিং টেবিল যেন গোপন সত্যের এক বিশাল প্রদর্শনীতে পরিণত হয়। এই দৃশ্যটা যেন একটা পেঁয়াজের মতো। পেঁয়াজ? হ্যাঁ, মানে পেঁয়াজের খোসা ছাড়ালেই যেমন একটার পর একটা নতুন স্তর বেরিয়ে হতে থাকে, তেমনি এখানে খুনের তদন্ত করতে গিয়ে মানুষের ব্যক্তিগত স্বার্থপরতা, লোভ আর গোপনীয়তার একের পর এক স্তর বেরিয়ে আসতে শুরু করে। একদম সঠিক উপমা দিয়েছেন, কারণ এই আলোচনার মাধ্যমেই এমন সব তথ্য বেরিয়ে আসে যা বাহ্যিকভাবে খুনের সাথে সম্পর্কিত মনে না হলেও পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছিল। যেমন ওই টাকার ব্যাপারটা। হ্যাঁ, রজার অ্যাক্রয়েডের বেডরুমের একটা কলার বক্সে রাখা 100 পাউন্ড থেকে হঠাৎ করে 40 পাউন্ড চুরি হয়ে যায়। একদিকে খুন, অন্যদিকে একটা সাধারণ চুরি। ঠিক। একটা খুনের রাতে কেউ 40 পাউন্ড চুরি করতে যাবে কেন? আবার খুনের দিন বিকেলে পার্লার মেড উর্সুলা বনকে অ্যাক্রয়েড হঠাৎ করেই ছাঁটাই করে দেন। মাত্র আধা ঘন্টার একটা ইন্টারভিউর পর। এমন কি ঘটল যে উর্সুলাকে চাকরি হারাতে হলো? শুধু তাই নয়, হাউসকিপার মিস রাসেল খুনের দিন সকালে ডক্টর শেপার্ডের কাছে গিয়ে বিরল বিষ নিয়ে অদ্ভুত সব প্রশ্ন করেছিল। তিনি জানতে চেয়েছিলেন এমন কোনো বিষ আছে কিনা যা দিয়ে খুন করলে চিকিৎসকরাও ধরতে পারে না। এটা কি নিছকই কৌতূহল,
নাকি কোনো পূর্ব পরিকল্পনার অংশ? এই সন্দেহগুলো আরও জোরালো হয় যখন আমরা অ্যাক্রয়েডের ভাইজি ফ্লোরার আচরণের দিকে তাকাই। ফ্লোরা তার চাচার মৃত্যুতে শোকাহত হওয়ার চেয়ে 20,000 পাউন্ড উত্তরাধিকার সূত্রে পাওয়ার আনন্দে বেশি উচ্ছ্বসিত ছিল। কারণ সে নিজেই স্বীকার করে যে অন্যদের দয়া নিয়ে আর পুরনো জামাকাপড় পরে বাঁচতে সে ক্লান্ত। তার টাকার খুব প্রয়োজন ছিল। আর এর পাশাপাশি গোল্ডফিশের পুকুরে একটা বিয়ের আংটিও তো পাওয়া যায়। হ্যাঁ, যার ভেতরে লেখা ছিল ফ্রম আর মার্চ 13। এই আংটি প্রমাণ করে যে এই বাড়িতে এমন কেউ আছে যে গোপনে বিয়ে করেছে কিন্তু প্রকাশ্যে তা স্বীকার করতে পারছে না। তাহলে এর সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি ফ্লোরার জায়গায় নিজেকে রাখি, তার মোটিভ আছে, তার টাকার দরকার। মিস রাসেলেরও বিষ নিয়ে কৌতূহল আছে। হ্যাঁ, তার মানে তারও কোনো না কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। উর্সুলা চাকরি হারিয়ে রাগের মাথায় কিছু করতে পারে। সবাই মিথ্যে বলছে, সবাই কিছু না কিছু গোপন করছে। সবাই যদি এমন গোলকধাঁধা তৈরি করে, তবে আসল খুনিকে তা বুঝব কিভাবে? এই মিথ্যেগুলো তো তদন্তকে পুরোপুরি ভুল পথে নিয়ে যাচ্ছে। এখানে একজন দক্ষ বিশ্লেষকের কাজ শুরু হয়। জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন তা সঠিকভাবে অনুধাবন করা যায় আর অপ্রয়োজনীয় তথ্যগুলোকে ছেঁকে ফেলা যায়। মানে নয়েজ ফিল্টার করা। একদম। পোয়ারো বুঝতে পেরেছিলেন যে এইসব গোপন বিষয় খুনের সাথে সরাসরি জড়িত নয়। এগুলো হলো মানুষের ব্যক্তিগত দুর্বলতা। যেমন ধরুন ব্ল্যাকমেলারের ব্যাপারটা। আচ্ছা, ব্ল্যাকমেলারের কি ব্যাপার? মিসেস ফেরার্স চিঠিতে স্পষ্ট করে কোনো নাম না লিখলেও এটা বোঝা গিয়েছিল যে ব্ল্যাকমেলার একজন পুরুষ, কারণ তিনি একজন পুরুষের কথা উল্লেখ করেছিলেন। ও, বুঝতে পেরেছি। তার মানে মিস রাসেল বা উর্সুলা কেউই ব্ল্যাকমেলার হতে পারে না। ঠিক। তাদের নিজস্ব গোপন কথাগুলো আসলে তদন্তের জল ঘোলা করে দিচ্ছে মাত্র। মিস রাসেলের হয়তো অন্য কোনো ব্যক্তিগত সমস্যা ছিল যার জন্য সে বিষ নিয়ে ভাবছিল। ফ্লোরার হয়তো টাকার লোভ ছিল, কিন্তু তারা কেউই মূল অপরাধের কেন্দ্রবিন্দুতে নেই। তার মানে এই টুকরো তথ্যগুলো বৃহত্তর পাজেলের এক একটা অংশ, যা পুলিশকে বিভ্রান্ত করলেও পোয়ারোকে আসল সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে। রজার অ্যাক্রয়েডের হত্যাকাণ্ড কেবল একটা শারীরিক অপরাধ নয়, মানে একটা ছুরি দিয়ে কাউকে গেঁথে ফেলা নয়। এটা মানব চরিত্রের এক অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক গোলকধাঁধা। ঠিক বলেছেন। রাবার স্টাডওয়ালা জুতোর ছাপ, টিউনিশিয়ান ছোড়া বা ফায়ারপ্লেসের নেভে যাওয়া আগুন যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের মনের ভেতরে লুকানো সত্যগুলো। প্রতিটি মানুষের ভেতরেই একটা অন্ধকার দিক থাকে, যেটা তারা সমাজ, পরিবার, এমনকি নিজের কাছের মানুষদের কাছ থেকেও লুকিয়ে রাখতে চায়। আর যখন একটা খুন হয়, তখন সেই লুকানো অন্ধকার দিকগুলো নিজেদের অজান্তেই বেরিয়ে আসতে শুরু করে। আর পোয়ারোর প্রধান কাজই হল সেই অন্ধকার দিকগুলোকে আলোতে নিয়ে আসা। তিনি জোর দিয়ে প্রমাণ করেছেন যে কোনো বিষয়ই অকারণে ঘটে না। প্রতিটি ছোটখাটো সূত্র, তা সে যত অপ্রাসঙ্গিকই মনে হোক না কেন, তা বৃহত্তর সত্যের দিকে নির্দেশ করে। সেই সাদা ক্যামব্রিক কাপড়, হাঁসের পালকের কলম বা সরানো চেয়ার, এগুলোর কোনোটাই কাকতালীয় নয়। এগুলো সবই একটা বিশাল মনস্তাত্ত্বিক ছকের অংশ। মানুষের মনস্তত্ত্ব বুঝতে না পারলে শুধু ফরেনসিক প্রমাণ দিয়ে সব রহস্যের সমাধান করা কখনোই সম্ভব নয়। এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা অদ্ভুত আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। পুরো ঘটনাপ্রবাহকে যদি আমরা আরেকবার পিছন ফিরে দেখি, রাত 10:15টায় ডক্টর শেপার্ডের কাছে আসা সেই রহস্যময় ফোন কলটির কথা একটু ভাবা যাক। যে কলটা পেয়ে উনি ছুটে গিয়েছিলেন। হ্যাঁ, পুলিশ খুব সহজে ধরে নিয়েছে যে এটা হয়তো কোনো বোকা রসিকতা ছিল অথবা নিখোঁজ রাল্ফ প্যাটনের কাজ, যে কিনা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিন্তু যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি। অন্যভাবে বলতে? মানে যদি এই ফোন কলের পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে। এটা অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন, কারণ এই ধরনের নিখুঁত অপরাধে কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে করা হয় না। সেটাই, খুনি যদি ইচ্ছা করেই ডক্টর শেপার্ডকে লাশটি খুঁজে পাওয়ার জন্য ডেকে থাকে, তবে কেন ঠিক ওই নির্দিষ্ট সময়েই ডাকল? খুনি কেন চাইল যে ঠিক রাত 10:15টাতেই লাশটি আবিষ্কৃত হোক? এর পেছনে কি এমন কোনো নিখুঁত সময়ের হিসাব লুকিয়ে আছে যা খুনির নিজের কোনো অ্যালেবাই বা নিজেকে নির্দোষ প্রমাণ করার কৌশল হিসেবে কাজ করছে? এমন কি হতে পারে যে লাশটি কখন আবিষ্কৃত হচ্ছে তার উপরই নির্ভর করছে কে সন্দেহভাজন হবে আর কে সন্দেহের বাইরে চলে যাবে? এই একটা মাত্র প্রশ্ন পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একদম।
বাহ্যিক প্রমাণ আর মনস্তত্ত্বের এই লড়াইয়ে সময়ের এই সূক্ষ্ম হিসাব হয়তো এমন এক সত্যের দিকে নির্দেশ করছে যা সাধারণ কল্পনারও বাইরে। যে কোনো শ্রোতার মনই প্রশ্ন জাগতে পারে যে খুনি এত নিখুঁতভাবে সব সাজাতে পারে, সে কি সত্যিই কোনো কারণ ছাড়া একটা ফোন করবে? এই প্রশ্নটাই বারবার পুরো ঘটনাটিকে নতুন করে ভাবতে বাধ্য করে। আর এই ভাবনা নিয়েই আজ আমরা আমাদের বিশ্লেষণ শেষ করছি।